নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সোমনাথ। তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল সাহিত্যের সৌহার্দ্যতে স্বাগত জানাই। আজকের একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা একটু যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে আমাদের সাহিত্যের একটা দিক তোমরা লক্ষ্য করবে। তবে সেই দিকে আমরা যাওয়ার পশ্চাতে একটা কথা বলে নিই। এই ভিডিওটা মূলত রিকোয়েস্টিং ভিডিও। সেইটা আমাদের এই চ্যানেলেই আমাদের এক বন্ধু আমাদেরকে বলেছিল যে এই ভিডিওটা যদি পোস্ট করা যায় তাহলে সে উপকৃত হবে। তার কথা মেনেই আমি ভিডিওটা প্রস্তুত করছি। তবে বলে রাখা ভালো, সেই বন্ধুর কাছে আমি ক্ষমা প্রার্থী যে এত দেরি করে ভিডিওটা পোস্ট করছি। কেননা আমি নিজের ব্যক্তিগত কাজে এতটাই ব্যস্ত ছিলাম, দীর্ঘদিন ধরে আমি ভিডিও প্রস্তুত করতে পারিনি। সে যাই হোক, আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সমালোচনা সাহিত্য। সমালোচনা সাহিত্য জিনিসটা কি, সেই বিষয়টা যদি তোমরা জানতে চাও তার আগে তোমাদেরকে আমি একটা ভালো খবর দিয়ে রাখি যে বিষয়টা যেহেতু খুব কঠিন এবং মোস্ট গুরুত্বপূর্ণ বলা যায়। মোস্ট আবার গুরুত্বপূর্ণ, দুটো শব্দ বললাম। যাই হোক, এই গুরুত্বপূর্ণ অংশটুকু বলার জন্যই আমি একটা আর্টিকেলের একটা নোটস মতো প্রস্তুত করেছি। এই আর্টিকেলটা তোমাদের সামনে আমি একটু দেখাবো। সেইটা তোমরা যদি স্ক্রিনশট করে রাখো তাহলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবে, এবং সেইটা যদি লিখে আসতে পারো সেটুকুই তোমাদের কাছে অনেক বেশি নম্বরের যোগান দেবে বলে আমার মনে হয়। কিন্তু না বুঝে যদি লেখো সেটা কিন্তু মারাত্মক একটা ভুল হতে পারে বলে আমার মনে হচ্ছে। যে কারণে প্রথমে আমি মূল বিষয়টুকু একটু বুঝিয়ে নেব, তারপরে তোমাদেরকে আমি নোটসটা দেখাবো। তাই জন্য তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যাই হোক, আমি আলোচনার শুরুতে প্রথমে বলবো, আমরা একটু যদি রসতত্ত্ব সম্পর্কে ধারণা থাকে তাহলে দেখবে আমাদের হৃদয়ে হতে যে রসের উৎসারিত ধারা, যেটা থেকে আমরা সাহিত্যের কোন রসের পরিপূর্ণতা পেয়েছে সেটা উপলব্ধি করতে পারি। এবং সাহিত্যিক যারা সৃষ্টি করেছে সাহিত্য, তারাও কিন্তু সেই হৃদয় উৎসারিত রসকেই কিন্তু বিস্ফারিত করেই সাহিত্য সৃষ্টির পথে অগ্রসর হচ্ছে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসটাকে বেস করে তোমরা এবার একটা জিনিস ভেবে দেখো যে বাংলা সাহিত্য ধারায় আমরা অনেক সাহিত্য পড়েছি, কিন্তু সমালোচনা জিনিসটা কি, সমালোচনা সাহিত্যটাই বা কি। দেখবে আমরা কোনো একটা গল্প বলো বা কোনো একটা উপন্যাস বলো, সেটা নিয়ে যখন অ্যানালিসিস করি সেই জিনিসটা মূলত সমালোচনার পর্যায়ে পড়ে। কিন্তু সকল অ্যানালিসিসই কি সমালোচনা বলে বিবেচ্য হবে? আমার মনে হয় না। সকল বিষয়ই কিন্তু সমালোচনা হয়ে উঠতে পারে না। সমালোচনা মানেই যে ভালো বিষয় হবে এমনটা নয়, সমালোচনা মানেই যে খারাপ বিষয় হবে এমনটাও নয়। আমরা কথায় কথায় বলে থাকি, ও জানিস তো তোর সমালোচনা করছিল, তার মানে এটা নয় যে ও তোর খারাপ বলছিল। আমরা সেই আঙ্গিকে এখনকার দিনে নিয়ে যাচ্ছি বক্তব্যগুলো। অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। আসল বক্তব্য হচ্ছে একটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ উভয় দিক নিয়ে পর্যালোচনা করাই হচ্ছে সমালোচনা। এবারে একটা সাহিত্যের দিকেও তার কিছু ভালো গুণ রয়েছে এবং তার কিছু নেগেটিভ দিক রয়েছে। দুটোকে মিলিতভাবে যখন আমরা প্রেজেন্ট করছি এবং তার একটা দিক আমরা ভালো করে আলোচনা করব, সেই বিষয়টাকে মানে দুটো দিক থেকে এক জায়গায় নিয়ে আসাটাই হয়ে যাবে কিন্তু সমালোচনার ধারা। এবার তোমাকে বুঝতে হবে যে সমালোচনার কোন ধারায় তুমি কাজ করছো। যে একটা বিষয় মানুষ, সেটা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে হতে পারে, কোনো সামাজিক পরিপ্রেক্ষিতে হতে পারে, সেটা কোনো গঠনমূলক মানবিক বৈচিত্র্যের নিরিখে হতে পারে। যে কোনো কিছুর নিরিখে একটা আলোচনা কতখানি মানুষকে প্রভাবিত করছে তার একটা রূপরেখা থাকবে। ধরো আমি একটা আর্টিকেল দেখে বা একটা তত্ত্ব দেখে, একটা থিসিস দেখে একটা জায়গা আমি লিখছি, সেই থিসিসটা যে তিনি পুরো 100% কারেক্ট করে গেছেন এমনও কোনো কথা নয়। আমি তার থিসিসের উপর বেস করে যখন একটা লেখা লিখছি সেখানে আমারও ভুল ত্রুটি থেকে যেতে পারে। এই সব কিছু ভুল ত্রুটি এবং নিজের কি বলবো আত্মীকরণ করা একটা উপলব্ধির জগতে বিচরণ করা একটা জিনিসের মিশেলকে আমরা একসঙ্গে বাস্তবায়িত করতে পারলেই সেটা কিন্তু হয়ে যাবে সমালোচনা সাহিত্যের একটা গতিরেখা। তো এই সমালোচনা সাহিত্যের গতিরেখার মূল বিষয় এটাই। এবার এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা কিভাবে আলোচনার দিকে এগিয়ে যাব সেই বিষয়টাই কিন্তু তোমাদেরকে আজকের এই নোটটার মধ্যে দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করব। চলো তাহলে আমরা প্রথমেই নোটটা একটু দেখে নিই।
ও বলেছে সমালোচনা সাহিত্য কাকে বলে, সমালোচনা সাহিত্যের বিভিন্ন রীতি সম্পর্কে আলোচনা করো। রসের জন্ম হৃদয়ে, সমালোচনার জন্ম মস্তিষ্কে, কিন্তু সমালোচকও কিঞ্চিৎ পরিমাণে রসস্রষ্টা সাহিত্যে উৎকর্ষ বা অপকর্ষ বিচারমূলক আলোচনাকে সাধারণভাবে সমালোচনা নামে অভিহিত করা হয়। সাহিত্য স্রষ্টার মানস দৃষ্টি, সাহিত্যের ভাব, বস্তু, অলঙ্কার প্রভৃতির সম্যক আলোচনা করে সমালোচনা সাহিত্য। সমালোচনা কর্মে সহৃদয়তার বড় বেশি প্রয়োজন। নিন্দা করার দৃষ্টি নিয়ে যে নিন্দা করার দৃষ্টি নিয়ে বা অকারণ স্তাবকতায় গা ভাসিয়ে সমালোচনা করা চলে না। সহৃদয়তার সঙ্গে রসবোধের মেলবন্ধন ঘটা চাই, নইলে সমালোচকের বক্তব্য পাঠকের মনে আনন্দ ও সৌন্দর্যের খোরাক জোগাতে পারবে না। সমালোচনার প্রধান দায়িত্ব হল লেখকের মনকে পাঠকের কাছে তুলে ধরা, লেখকের মানসকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে পাঠকের কাছে পরিচিত করিয়ে দেওয়া। যুগে যুগে নানা মুনি সাহিত্য সমালোচনার নানা রীতি বা পদ্ধতির প্রবর্তন করেছেন। এর মধ্যে উদারনৈতিক মানবতাবাদী, গঠনবাদী, উত্তর গঠনবাদী, মার্ক্সবাদী, উত্তর উপনিবেশবাদী, ইতিহাসমূলক, তুলনামূলক, বিশ্লেষণমূলক, মূল্যবিচারমূলক, নব্য সমালোচনা, পাঠকভিত্তিক, ব্যক্তিপন্থী বা যুক্তিপন্থী সমালোচনার পদ্ধতি বিশেষভাবে উল্লেখযোগ্য। নিম্নে সাহিত্য সমালোচনার নানা রীতি বা পদ্ধতি আলোচনা করা হলো। প্রথমেই আমরা একটা আলোচনা বা একটা ধারণা একটু ক্লিয়ার করব যে সাহিত্য সমালোচনা তত্ত্ব জিনিসটা কি। সাহিত্য সমালোচনা তত্ত্ব হচ্ছে সাহিত্যের গবেষণা, আলোচনা, মূল্যায়ন এবং ব্যাখ্যা, এই সব কিছুর সম্মিলন। আধুনিককালে সাহিত্য সমালোচনায় সাহিত্য তত্ত্ব প্রয়োগ করা হয়। সাহিত্য তত্ত্বকে সাহিত্য সমালোচনার পদ্ধতি ও লক্ষ্যের দর্শন আলোচিত হয়। সাহিত্য সমালোচনার আদি গুরু অ্যারিস্টটল অনেক আগে তার পোয়েটিক্সের সূচনায় উল্লেখ করেছেন কাব্যের নানা প্রকারভেদ এবং তাদের বৈশিষ্ট্য, সার্থক কাব্যের কাহিনী গঠনের শ্রেণীবিভাগ এবং বিভিন্ন অংশের সংখ্যা ও ধরন, এবং সেই সঙ্গে কাব্যপাঠের সম্পৃক্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সাহিত্য সমালোচনার যে রীতি বা পদ্ধতিগুলো সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে উদারনৈতিক মানবতাবাদী রীতি। ম্যাথিউ আর্নল্ড এর কি মতামত জানাচ্ছেন না, তিনি বলছেন সমালোচনার প্রধান উদ্দেশ্য হচ্ছে মূল রচনার বিষয়টি যেমন আছে ঠিক তেমন করেই দেখা। প্রচলিত লিবারেল হিউম্যানিজম থেকেই নতুন নতুন সব তত্ত্বের উদ্ভব হয়েছে। লিবারেল হিউম্যানিস্টরা মনে করেন কি না, সাহিত্য জীবনের প্রতি ইতিবাচক, সাহিত্যের শুভ অশুভ বিচার করে ইতিবাচক দিক তুলে ধরাই উদারনৈতিক মানবতাবাদী রীতির মূল উদ্দেশ্য। আর 2 নম্বর কি না, মার্ক্সবাদী রীতি। মার্ক্সবাদী রীতিতে কি বলছে না, সাহিত্যকে যখন ঐতিহাসিক বস্তুবাদের ভিত্তিতে বিচার করা হয় তখন তা হয়ে ওঠে মার্ক্সীয় সমালোচনার রীতি। এখানে বস্তুবাদ বিশেষভাবে প্রাধান্য পায়। এটি বেশ উল্লেখযোগ্য সাহিত্য সমালোচনা পদ্ধতি। আর 3 নম্বর কি, উত্তর উপনিবেশবাদী রীতি। সাহিত্যে মানুষের উপনিবেশিক মনস্কতার দর্শন ও মনস্তত্ত্বকে চিনিয়ে দেওয়া ও তা থেকে মুক্ত করাই ছিল উত্তর গঠনবাদী রীতির মূল উদ্দেশ্য। ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি, যে সমালোচনা যুগচিত্ত, পরিবেশ, পরিপার্শ্ব ইত্যাদি নিরিখে সাহিত্যের বিচার করে থাকে তাকে চিহ্নিত করা হয় ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি বলে। পশ্চাতের সাহিত্যিক টেইন এর হাত ধরে এই ধারার সূত্রপাত। বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক বিনয় ঘোষ এই ধারার বেশ সমৃদ্ধ ঘটিয়েছেন। 5 নম্বর হচ্ছে তুলনামূলক সমালোচনা পদ্ধতি, যে পদ্ধতি রয়েছে সেখানে ভাব, বিষয়, শব্দ সম্পদের তুলনামূলক বিচারের দ্বারা পারস্পরিক উৎকর্ষ ও অপকর্ষ নিরূপিত হয় তাকে তুলনামূলক সমালোচনা পদ্ধতি বলে। যেমন মধুসূদনের বীরাঙ্গনা কাব্যের সঙ্গে তুলনা করি ওভিদের হিরোইক এপিলসের, বাল্মীকির ব্যাসদেবের সঙ্গে তুলনা হয় হোমার ভার্জিলের, অ্যারিস্টটলের পোয়েটিক্সের সঙ্গে আমরা এখন তুলনীয় মনে করি সংস্কৃত আলঙ্কারিকদের বিভিন্ন প্রস্থান।
বিশ্লেষণমূলক পদ্ধতি, একদল সমালোচক শব্দ, চিত্রকল্প, অলঙ্কার ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তার স্বরূপ নির্ণয় করতে চান। এই ধরনের পদ্ধতিকে বলা হয় বিশ্লেষণাত্মক পদ্ধতি। বিচারমূলক সমালোচনা পদ্ধতি, আর বিশেষ মূল্যায়নের দ্বারা কবিকৃতির স্বরূপ নির্ণয়ে মূল্য বিচারমূলক সমালোচনা পদ্ধতির মূল উদ্দেশ্য। তাছাড়া সমালোচনা সাহিত্যের আরও বেশ কিছু দিক আছে, এগুলো অতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু নামগুলো উল্লেখ করে দেওয়া বিশেষ প্রয়োজন। যেমন গঠনবাদী রীতি, উত্তর গঠনবাদী রীতি, নব্য সমালোচনা পদ্ধতি, ব্যক্তিগত সমালোচনা পদ্ধতি, যুক্তিপন্থী রীতি, পাঠভিত্তিক সমালোচনা পদ্ধতি, ভাষ্যমূলক পদ্ধতি ইত্যাদি। তোমরা এই এতগুলো আলোচনা করে এই কটার নাম উল্লেখ করে দেবে। এবার আসবো আমরা উদাহরণে, কোন উদাহরণটা দিয়ে আমরা অ্যানালিসিস করব। আলোচনার এবার দ্বিতীয় অংশে প্রবেশ করি। এখানে উদাহরণ সহ যদি আলোচনা করতে বলে, সেখানে তোমরা আমার মতামত যেটা, মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যটাকে বেছে নিলে তোমরা উপকৃত হবে। তার কারণ তোমাদের সিলেবাসের মধ্যেই বীরাঙ্গনা কাব্য তোমরা পড়বে, সেখানে বেশ কিছু পত্র পত্রিকা রয়েছে। সেখান থেকে আমার যেটা মতামত, আমার যেমন মনে হয় নীলোধ্বজের প্রতি জনাটা বিশেষ আকর্ষণীয়, তোমরা সেইটা বেছে নিয়ে আলোচনা করতে পারো। সেই আলোচনায় মূলত আমরা দেখেছি কিভাবে অর্জুনের প্রতি এবং পাণ্ডব বংশের প্রতি জনা নিন্দাসূচক বাক্য প্রয়োগ করেছে। সেখানে বিভিন্ন গালিগালাজ, অপবাক্য, তাদের বংশকে ছোট করা এবং নিন্দনীয় বিভিন্ন ঘটনাকে তাদের চরিত্রের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। এবং মধুসূদনের লেখার একটা বিশেষ বৈশিষ্ট্য এখানেই যে মধুসূদন দত্ত সাধারণত যে ধারায় মানুষ চলে, যে পথের পথিক মানুষ হয়, তিনি ভিন্ন ধারার পথ অবলম্বন করতে ভালোবাসেন। তার কারণ কি না, তার কারণ হচ্ছে তিনি মনে করেন যে মানুষের মধ্যে দুটো দিক থাকে, একটা ভালো সত্তা এবং একটা খারাপ সত্তা, এবং দুটোর মিশেলেই একটা মানুষ হয়ে ওঠে। মানুষ কখনো পরিপূর্ণ ভালো এবং আদর্শ এই কনসেপ্টটাতে তিনি বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন যুগ্ম প্রয়াসের মধ্যে দিয়েই মানুষের চারিত্রিক দৃঢ়তা প্রকটিত হয়। এবার কথা হচ্ছে, আমরা তাহলে একটা মানুষকে তাহলে আদর্শ বলবো কেন? বলবো তার গুণের পার্সেন্টেজের নিরিখে। কেন? ধরো একটা মানুষের মধ্যে 90% হচ্ছে সেই মানুষটি ভালো, 10% খারাপ, তাহলে সেই 10%-র জন্য কি আমি তাকে একেবারে খারাপের দলে বিবেচনা করব? না, আমি তার থেকে ওই 90% ভালোটুকু শুধু নিজের মধ্যে আত্মীকরণ করার প্রচেষ্টা করব, আর 90% নিয়ে যে বাকি 10% খারাপ সেটাকে বর্জন করার চেষ্টা করব। মধুসূদন কিন্তু সেই পথটাই দেখাতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে কোনো মানুষকে পরিপূর্ণ ভালো রূপে আমি গ্রহণ করতে পারি না। তাই পাণ্ডব বংশ তথা অর্জুনের প্রতি মানুষের যে একটা নায়ক চিত্ত মনোভাব, সেই জায়গাটা থেকে সরে এসে মধুসূদন দত্ত কিন্তু তাকে কোথাও একটা গিয়ে ভিলেনে পরিণত করেছেন। এবং সেই যে তার গঠন রীতির আঙ্গিক বদল, সেটা কিন্তু তার লেখার একটা সমালোচনার দিক বলে আমরা বিবেচনা করতে পারি। তাহলে সমালোচনা সাহিত্যে মধুসূদন যেভাবে নিজের একটা বৈশিষ্ট্য এবং দৃঢ়তা প্রকটিত করলো, তা কিন্তু সত্যিই অভাবনীয়, এবং মধুসূদনের এখানে কবিকৃতিত্ব অস্বীকার করার জায়গা নেই। তিনি সফলভাবে সমালোচনা সাহিত্যের এই ধারাটাকে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে পত্র কবিতা জাতীয় এই রচনাটিকে তার মধ্যেই কিন্তু রেখেছেন বলা যেতে পারে। তাহলে মূলত তোমরা বুঝলে সমালোচনা সাহিত্য জিনিসটা কি, কোন কোন দিকগুলো আলোচনা করবে, এবং একই সঙ্গে কোন উদাহরণটা যদি তোমরা আলোচনা করো সেটাও করতে পারো যদি চায় তো। আর যদি না চায় তবুও অল্প করে আলোচনা করে দিলে ফুল মার্কস পাওয়ার দিকে কিন্তু তোমার ব্যাপারটা যেতে পারে। যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। তোমাদের যদি এরকম কোনো রিকোয়েস্টিং ভিডিও থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব ভিডিওগুলো আপলোড করার জন্য এবার থেকে। আর আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমার এই ভিডিওটা দেখে যদি উপকৃত হও কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিয়ে যেও যে ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো। তাহলে তোমাদের যেমন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিলে বন্ধুরা উপকৃত হবে, আমরাও তাহলে আরো ভিডিও করার অনুপ্রেরণা পাবো। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি। প্রত্যেকে অনেক অনেক ভালো থেকো।